ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। যে আসবে সে কিন্তু একটা মানে চ্যালেঞ্জ এরকম ভাবে একটা আসবে। ও মাই গড, খিদে পেলে আমি বুঝতে পারি যে আমার সাথে সাথে মানে ওরও খিদে পেয়েছে, যেটার জন্য বেশি কিক করছে না, মুভ করছে, ভিতরে কিছু একটা করছে। ও বলছে আমিও দেখা দিই। নাম ঠিক করা হচ্ছে কি নিজেদের মধ্যে? এমন নাম রাখবো সবাই চমকে যাবে, পালাবে ছুটে। আমি জানি না আমার প্রোডাক্ট কিরকম হবে আগে থেকে, যখন সে বেরোয়ও নি এখনো অব্দি। রেজিস্ট্রি পেপারটা দেখাতে পাচ্ছি না, কিন্তু রেজিস্ট্রি করে বিয়েটা করেছি। কিছুটা সময় পর মায়ের থেকেও একটা বিরাট দূরত্ব। অনেকজন ভাবে যে আমি হয়তো টাকা পয়সা নিয়ে বেরিয়ে এসেছি বাড়ির থেকে, অনেক কিছু চুরি করে বেরিয়ে এসেছি। আমার কাউকে মনে পড়ে না যারা যারা আমাদের স্ট্রাগলে কোনোদিন আসেন। আচ্ছা, প্রেমিকা অহনা নাকি বউ অহনা? অহনাই অহনা, সবটাই অহনাময়। সদ্য শুরু হয়েছে তার মাতৃত্বের জার্নি। তবে আরও একটা কথা বলার, যে সেও বড় হবে, তার সন্তানও বড় হবে, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে অহনার রয়েছে, এবং দীপঙ্কর দা যে সর্বক্ষণ আগলে রাখছে। তো একটু প্রথমত কংগ্রাচুলেশন, একটা নতুন জার্নি। এবং এই সময়টা দীপঙ্কর দা, তোমার তো কাজ থাকে, ব্যস্ততা থাকে, এখন একটু বিরতি অহনার, কীরকম কাটে বাড়িতে সারাটা দিন? ভালো কাটে, নিজের মতো থাকি, যা ইচ্ছা করি, যা ইচ্ছা খাই, যত পারি দুজনকে চটকাই। আমার দুজন আছে, ওই দুজনকে চটকাই, তারপর বিকেলবেলা ও আমাকে চটকায়। বিকেলবেলা অডিয়েন্স বুঝতে পারলেই হবে। তো দীপঙ্কর দা সারাদিন কাজ, শুটিংয়ে ব্যস্ততা থাকে, মাঝখানে চিন্তা থাকে সবসময় মাথায় যে কি করছে, যেহেতু বাড়িতে বেশিটা সময় একা। না, একা বলতে চিন্তা সেরকম না, কারণ বাবা থাকে সব সময়, বাবা রয়েছে সঙ্গে। আর বাড়িতে চিন্তা না, ওই একা থাকে। আমি শুধু ভয় লাগে যে বোর না হয়। অ্যাকচুয়াল মানে ও তো সারাক্ষণ, এর আগে তো মানে সারাক্ষণ কাজের মধ্যে থাকতো, এবার সেইখান থেকে আমার ওইটাই ভয় লাগে যে যদি বোর হয়ে যায় তাহলে খুব মুশকিল হবে। আমি ওই জন্য বারবার ফোন করি, জিজ্ঞেস করি, আর যদি চেষ্টা করি কাজ থেকে ফিরে একটু বেরোনোর। এই তো এই যে এই সময়টা একদম মানে কি বলবো, ২-৩ মাসের অপেক্ষা, দিন গুনছে অহনা, দিন গুনছে বসে বসে এখন? দিন গুনছি ভয়ে ভয়ে, কারণ আমি একটু অপারেশন, ইনজেকশন এসব একটু ভয় পাই। স্বাভাবিকভাবে আমার মতো হয়তো সবাই ভয় পায়, ওইটা একটু ভয় লাগছে। বাট দেন এক্সাইটমেন্টও আছে অনেকটা, যেরকম সবার থাকে। আর একটা চ্যালেঞ্জ বলতে পারো আমাদের কাছে, পুরো বিষয়টাই একটা প্রচণ্ড চ্যালেঞ্জ। এটা আমরা একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, মানে দিস ইজ নট আ নর্মাল প্রেগনেন্সি বা নর্মাল বেবি। যে আসবে সে কিন্তু একটা মানে চ্যালেঞ্জ এরকমভাবে একটা আসবে আর কি। মায়ের জার্নির সঙ্গে সঙ্গে তো ও বড় হয়ে উঠবে, আমি সেটাই বলছিলাম যে মানে খুব কম বয়সে এই সিদ্ধান্তটা নেওয়া। অনেক ভেবেছিলে কি আগে? আমি দুজনকেই জিজ্ঞাসা করবো যে প্ল্যান করা ছিল নাকি জীবনের সব ডিসিশনের মধ্যেই হট করে একটা মানে ডিসিশন? কম বয়সে সিদ্ধান্ত বলতে আমি যেটা বলি, এটা মানে সিদ্ধান্ত ওইভাবে আমাদের কিছু প্ল্যান ছিল না, কি সত্যি মিথ্যাটা বলবো না। কিন্তু যে মুহূর্তে মনে করে এই খবরটা আমরা মানে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি, তো সেই মুহূর্তে মানে দুজনে তো মানে প্রথম দিকটা বলে, দেখ মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। সেটা যে প্রথমে যখন কি এটা কি, এবার ও বলছে কি করব, আমি ওই জন্য আমি ওকে বারবার বলেছি যে ভালো করে আগে ঠান্ডা মাথায় সব দিকটা ভেবে নিতে হবে। ব্যাপারটা সম্পূর্ণ তোমার উপর, তুমি কি করবে, তুমি যেটাই করবে আমি সেটাই তোমার সঙ্গে আছি। কিন্তু নিজের কেরিয়ার, আগামী দিন কি আসতে চলেছে কি না আসতে চলেছে সবটা, কিন্তু ও দেখলাম সবটাই ভেবে বললো যে না, মানে এটা আমি চলো এগোই, চলো কোনো অসুবিধা নেই, তবে যা হবে দেখা যাবে, কে জানে কালকে কি হবে। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, অসুস্থ মানুষ ঠিক হয়ে উঠছে। ওনার প্রথম অনুভূতি কেমন ছিল? ভয়, কারণ এক্সাইটমেন্ট যেরকম আমরা রিলসে দেখে থাকি বা সিনেমায় দেখে থাকি, বাস্তবে আমার তো সেটা হয়নি। আমি জানি না যাদের যাদের হয়েছে, কংগ্রাচুলেশনস। বাট আমার প্রথমে খুব ভয় লেগেছে যে একটা
মানুষ পেটের মধ্যে থাকবে, সে খাবে, বাড়বে, লাথি মারবে, আর কে জানে কি কি করবে, আর সেইটা কি আমার বডি কেপেবল মানে প্রেগনেন্সির জন্য? আমার প্রথম প্রশ্ন সেটাই এসছে। কিন্তু আমি যখন ডক্টরের কাছে গেছি তখন ডক্টর বলেছে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পারফেক্ট এজ ফর উইমেন। মানে 21 to 24 এই ইয়ার্সগুলো যে কোনো মেয়েদের জন্য পারফেক্ট সময় কনসিভ করার। এরপরে ডেফিনেটলিও মানুষ কনসিভ করে, আগামী বয়সেও মানুষ কনসিভ করে, কিন্তু থাকে না একটা হেলদি পার্ট, একটা হেলদি সময়, সেটা আমাকে ডক্টর বলেছে এটা হেলদিয়েস্ট টাইম। তো যখন আমাকে এটা বলেছে তখন আমি একটু কনফিডেন্স পেয়েছি যে হয়তো আমার বডি কেপেবল সব কিছুর জন্য। আর শাউট আউট টু অল দ্য মাদার্স, মানে যারা যারা কম বয়সে প্রেগনেন্ট হচ্ছে বা অ্যাবাভ 30ও প্রেগনেন্ট হচ্ছে, মা তো মাই হয়, সেটা আমি ডেফিনেটলি মানি। কিন্তু আমার যে ভয়টা প্রথমে ছিল যে আমার বডি কি কেপেবল প্রেগনেন্সির জন্য, সেই ভয়টা আমি প্রথমে পেয়েছিলাম। কিন্তু আমাকে আমার যে ডক্টর আছে সে ভীষণই ভালো, আর ফার্স্ট দিন থেকেই বলেছে যে তোমার যা যা নর্মাল কাজ, তুমি ওয়ার্কিং, তুমি যা যা নর্মাল কাজ তুমি সেগুলো করতে পারো, একটু কেয়ারফুল থাকবে এই যা, কিন্তু আমাকে বলেনি যে তোমার ফার্স্ট ডে থেকেই বেড রেস্ট। আর এটা আজকাল আমার মনে হয় না কেউ বলে, নর্মাল প্রেগনেন্সিতে বলে না, যদি কোনো কমপ্লিকেশন থাকে হয়তো বলে। তো আমাকে বলেছে তোমার যেটা ইচ্ছা খেতে পারো, যেখানে ইচ্ছা যেতে পারো, যত ইচ্ছা ঘুরতে পারো, যত ইচ্ছা কাজ করতে পারো, কোনো অসুবিধা নেই। একটু দীপঙ্কর দাকে জিজ্ঞেস করি যে ও তো মা, মানে ও তো এখন বুঝতে পারছে বাবা হতে চলেছে, এইটা তোমার কাছে কিরকম? আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ও এই যে এইগুলো বললো, এগুলো কিন্তু সত্যি একটা মেয়ের ফিলিংস, কারণ একটা সন্তান ওর ভিতরে রয়েছে। আর আমি বাবা হিসেবে বলছি সত্যি এই ব্যাপারগুলো আমার ফিল করা সম্ভব না। আমি যেটা করতে পারি, ওর সামনে অভিনয় করতে পারি, সে হয় না বলেছে ও মাই গড, এটা আমি বলছি এটা হয় না, এটা বলছি যে অ্যাকচুয়াল মানে মানুষ ভাবে যে অ্যাকচুয়াল একটা ছেলের, আমি বাবা তো অনেক বাবা মা সেটা বলছি না, কিন্তু একটা মেয়ের যে জিনিসটা ভিতরে আছে, ওর যে ফিলিংস, সেটা কিন্তু সেই ফিলিংসটা কিন্তু আমার হবে না। আমার যেটা আমি সত্যি একদম বলছি, এটা যতক্ষণ আমি সামনে দেখতে পাচ্ছি, আমি এখন আমি ফিল করতে পারি না যে আবার মানে আমি বাবা হব বা আমার সন্তান, এটা ফিল করতে এখনও আমি পারি না। আমি ওকে দেখি, ও খুব খুশি হয়, ও ভীষণ এক্সাইটেড থাকে, ও মাঝে মাঝে ভীষণ সারপ্রাইজ হয়ে যায়। একটা মনে করে কিছুদিন আগে যখন ও আমাকে হাত দিয়ে দেখাচ্ছে, বলছে দেখো কি করছে না, মুভ করছে, ভিতরে কিছু একটা করছে, ও বলছে, আমি ও দেখা দেখি এরকম করছি। এবার এইটাই মানে আমার এই মুহূর্তে আমি মানে রেডি হচ্ছে যে একটা মানে বিশাল দায়িত্ব, তো আমাকে মানে সেইটার জন্য রেডি হচ্ছে। কিন্তু বাদ বাকি ফিলটা কিন্তু একটা, আবার বলছি আমি কিন্তু বলছি না যে মা বা কিছু, এই ফিলটা একটা মেয়েই করতে পারে, এই ফিল একটা ছেলের পক্ষে সম্ভব না। তো এখন বেবিকে দেখার জন্য এক্সাইটেড, কবে দেখবো সামনে? আমি তো প্রথম ডাইপার যেদিন চেঞ্জ করব সেদিন বুঝবো যে না এটা আমার সন্তান, বাবা হয়েছে আর কি। না আমি বুঝতে পারছি, কারণ আমি তো 24 ঘন্টায় কিক্স ফিল করতে পারি। তারপর খিদে পেলে আমি বুঝতে পারি যে আমার সাথে সাথে মানে ওরও খিদে পেয়েছে, যেটার জন্য বেশি কিক করছে। বা হয়তো যদি কোথাও একটু জার্কিং লাগে বা গাড়িতে যেতে ট্রাভেল করতে একটু ব্যথা লাগে, আমার মনে হয় ওর কোনো অসুবিধা হচ্ছে হয়তো, যেটার জন্য আমার লাগছে। এইগুলো একটা থট প্রসেস শিওর সবারই হয়, ওগুলো হচ্ছে। বাট দেন তাছাড়া আলাদা করে কিছু ফিল হয় না, মানে প্রিটি নরমাল এন্ড গুড। হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট তো থাকে, মানে একটা শরীরের ভিতর আর একটা শরীর, মানে এইটাই এক্সাইটমেন্ট। যে এক্সাইটমেন্টের থেকেও না আমাদের মনে হয় যে আমি প্রথম দিন থেকে যেটা বলি যে আমরা তো দুজনের জন্য, আর এক্সট্রা বলতে মানে আমাদেরকে কোনোভাবে মেন্টালি সাপোর্ট করার মতো হয়তো ওর বাবা আছে, আঙ্কেল আছে, ওর দিদি আছে, বাট হয়তো যেভাবে আরও এক্সট্রা রিলেটিভসরা থাকে বা যেভাবে একজন মহিলা সবসময় থাকে, সেরকম আমাদের কেউ নেই। এই সময় অ্যাকচুয়ালি একজন অ্যাডভাইজারের দরকার হয়, যে মানে বিভিন্ন অ্যাডভাইস দেয় না যে এটা এরকমভাবে করতে হয়। আমাদের সত্যি দিদি আছে, দিদি বলে, কিন্তু মানে ওই আর কি মানে মা কাকিমা যেটা অ্যাকচুয়াল যে কথাটা যেটা সেটা যে এদেরকে ভীষণ এই সময়টা দরকার, মানে ভীষণ মিস করছি সত্যি, এটা ফ্যাক্ট। মানে আমার মা যদি বেঁচে থাকতো এই সময় জার্নিটা একটু ইজি হয়ে যেত আমার মনে হয়। হ্যাঁ, তো জার্নিটা যেটা বললাম যে আমাদের দুজনেরই, তাই এইটা মানে আমাদের কাছে না এখন এক্সাইটমেন্টের থেকেও বেশি একটা
বিশাল রেসপন্সিবিলিটি, বিশাল। হয়তো সেই রেসপন্সিবিলিটিটার ভারটা এতটাই যে আমরা আমাদের হ্যাপিনেসগুলো ফিল করতে পারি না মাঝে মাঝে। মানে মানুষ হয়তো এই খবরটা পেলে আগে এক্সাইটেড হয়ে যায় বা আনন্দ হয়, আমরা কিন্তু প্রথমে ভয় পেয়েছিলাম যে আমরা পারবো তো, কারণ আমরা দুজনেই, আর কেউ হয়তো আমাদেরকে দেখতেও আসবে না কিছু হলে। মানে বাড়িতে 3 জন, এমনিতে যদি ব্যাটেলস বলো, কারণ বড়দেরকে তো সবসময় এই যে ধরো ফেসবুকে কিছু হলো বা কোনো মানুষ কিছু বলল, সেটা তো আর কোনোদিন বড়দেরকে ওরকমভাবে বোঝানো যায় না, সেটা আমাদের দুজনকেই সলভ করতে হয়। বা যদি পার্সোনাল লাইফে কিছু হয়, সেটা আমাদের দুজনকেই সলভ করতে হয়। তো আমাদের কাছে এটা বিশাল বড় একটা দায়িত্ব, আর দায়িত্বর ভারটা এতটাই যে আমরা আনন্দ করতেই ভুলে গেছি। মানে আমাদের কাছে এটা এখন একটা সিচুয়েশন, একটা বিশাল বড় রেসপন্সিবিলিটি। যেরকম হয়তো সিনেমায় দেখানো হয় বিশাল কিছু হচ্ছে, কাপ লাগিয়ে শুনছে, এই লাগিয়ে শুনছে, ওই রকম খাচ্ছে, সেরকম খাচ্ছে। হ্যাঁ, আমার যেটা ইচ্ছা আমি সেটা ডেফিনেটলি করছি, আমি খাচ্ছি, আমি ঘুরছি ফিরছি, সব কিছুই করছি, কিন্তু হয়তো আনন্দটা যতটা হওয়ার কথা বা যতটা হওয়া উচিত সেরকম করতে পারছি না, সেরকম আমাদের আসছেও না। কারণ আমাদের কাছে ফার্স্ট ডে থেকে যেরকম আমরা একে অপরের রেসপন্সিবিলিটি, সেরকম যে আসছে সে এখন অনেক বড় রেসপন্সিবিলিটি হয়ে গেছে। তার মধ্যে কি ব্যাপারটা, মানে আমরা দুজনেই ওয়ার্কিং, মানে এবার ওর মনে করুন যে বেবিটা হওয়ার পর ওকে আবার কাজে ফিরতে হবে, সবটা মাথার মধ্যে ঘোরে। তো বিকজ দেখো, এখন সত্যি কথা বলতে টাকাটা একটা বিশাল বড় ব্যাপার সবার জন্য। এরকম এখন আমাদের পরিস্থিতি না যে একজন বেবি আসলে আমি 4-5 বছর ব্রেক নিয়ে বসে থাকবো, আর সেটা আমি চাইও না। আমি কাজ করতে ভালোবাসি, আর মানিটা ডেফিনেটলি আ ফ্যাক্টর, এটা মানে আলাদা করে বলার কিছু নেই, সবাই সেটা জানে। তাই কিন্তু কি হয়, যখন হয়তো কেউ এক্সট্রা একজন মহিলা বাড়িতে থাকে বা কোনো একটা এক্সট্রা সাপোর্ট আমরা পাই, আমরা আজকাল দেখি যে মা বাবা শ্বশুর শাশুড়ির কাছেই রেখে বাচ্চারা মানে মারা বেরিয়ে যায়, কিন্তু সেই সুযোগটা আমাদের নেই। আমাদেরকে আলাদা করে অ্যাপয়েন্ট করতে হবে লোক, আমাদেরকে আলাদা করে সব কিছু করতে হবে। তাই এই ভাবনাগুলো যখন আসে তখন একটু মনে হয় যে আমরা পিছিয়ে পড়বো না তো, বা ভয় লাগছে যে কিরকম ভাবে পারবো তো, একদমই তাই। তো এই প্রশ্নগুলো যখন আসে না, তখন আর আনন্দ হয় না, তখন মনে হয় চিন্তা, রেসপন্সিবিলিটি, এসব সব মনে হয়। বাট যেটা আমরা ফার্স্ট দিন থেকেই চেষ্টা করেছি ভীষণ পজিটিভ থাকার, ভীষণ সাহস দেখানোর ফার্স্ট ডে থেকে সব কিছু। তো আমার এই জার্নিটা নিয়ে আমার এটাই বলার যে আমি প্রচণ্ড পজিটিভ আছি, আর আমি জানি যে আর কেউ না থাক, ওপরে একজন আছে বসে যে আমাকে ফার্স্ট ডে থেকে গাইড করেছে, আর আজ অবধি আমার জীবনে কিছু ক্ষতি হতে দেয়নি। আমি যেটুকু আমি ডিজার্ভ করি, আমি শিওর আমি সেটুকু পাবো। তো আমার মানে আলাদা করে কোনো কমপ্লেন নেই এটা নিয়ে। আরও একটা কথা যেটা বলা যে ওর কেরিয়ারের সবে শুরু, একদম শুরুর সময় এরকম একটা ডিসিশন এবং এতটা দিন, এবং যখন বেবি আসবে তাকেও একটা সময় দেওয়া, সেগুলোও তো একটা চিন্তা রয়েছে যে এরপর কি কাজ করব, সেসবও তো একটা ধারণা, সেগুলো মাথায় ঘোরে অলওয়েজ। কাজ তো করবোই, কাজের সাথে তো তুমি কোনোদিন পার্সোনাল প্রফেশনাল মেলাতে পারো না। কিন্তু যেটা আমি শিখেছি, আর যেটা আমি ওর কাছ থেকেও শিখেছি, আমি বলতে পারি যে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সময় দেওয়াটা ভীষণ জরুরি। যেরকম আমি কাজে থাকলে আমাকে পৃথিবীর কেউ ডিস্ট্র্যাক্ট করতে পারবে না, সেরকম আমি বাড়িতে থাকলে আমাকে পৃথিবীর কোনো কাজ ডিস্ট্র্যাক্ট করতে পারবে না। এই এজেন্ডাটা আমি যদি ফলো করি, হয়তো ব্যালেন্স করতে পারবো জীবন। তার মধ্যেও কি হয়, মানে জীবনের পার্সপেক্টিভ এক একজনের কাছে এক এক রকম। তো তোমার কাছে প্রায়োরিটি কি কতটা, মানে অনেকের কাছে শুধুই কাজটাই প্রায়োরিটি, অনেকের কাছে ফ্যামিলি, আবার অনেকের কাছে সব। তো আমি বিশেষ করে প্রেফার করি যে যার কাছে সবটা ব্যালেন্সটা, মানে সাকসেস শুধু মনে করো যে আমি প্রচুর নাম করলাম, প্রচুর টাকা, এদিকে আমার ফ্যামিলি মানে আমার পার্সোনাল লাইফ ভীষণ কম্প্রোমাইজ হচ্ছে। তো আমি এটা পছন্দ করি না। মানে আমি ওকেও বলি সেটাই, যে সবটা নিয়ে এগো না, কি অসুবিধা আছে, হ্যাঁ একটু এক্সট্রা এফোর্ট দিতে হয়। তো তোর একটা যদি মনে করো একটা বেবি থাকলো, একটা সাকসেসফুল কেরিয়ার থাকলো, মানে কাজের জায়গা থেকে বলছি, একটা ফ্যামিলি থাকলো, ক্ষতি কি আছে, কি লাভ আছে? আমির খানও তো আজকে এত বছর পরে এসে উনি নিজের মুখে স্বীকার করছেন, ন্যাশনাল টিভিতে, যে হ্যাঁ আমি আমার বাচ্চাদের বড় হওয়াটা দেখতে পাইনি।
এটা আমার একমাত্র আক্ষেপ জীবনে। একমাত্র আক্ষেপ। তাহলে উনি কিন্তু আক্ষেপটা এরকম না উনি এটাকে রিকভারি করতে পারবে যে আমি বাচ্চাটাকে আবার ছোট করে নিয়ে আবার দেখবো, সেটা না, এইটা নিয়ে কিন্তু ওনাকে চলতে হবে। এবার মনে করো সেটা আমি যদি আমার জীবনে রাখতে না চাই তাতে ক্ষতি কি আছে? সবসময় কাজ ওরিয়েন্টেড লাইফ হতে হবে, ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে না। অসুবিধা কিছুই অসুবিধা নেই, তুমি সেটাই বলি, তুমি যেরকম ভাববে তোমার সাথে তুমি ঠিক সেই রকমই হতে হবে। এক্স্যাক্টলি, এটা একটা সবার এক একটা পার্সোনাল ব্যক্তিগত ধারণা, মানে যে কে কীভাবে নেবো আমরা পুরো বিষয়টাকে ভাববো। কারণ আমি আগেও বলছিলাম যে মাদার্স ডে, নতুন মা হতে চলেছে, তো সেই জন্য একটা ইন্টারাকশন করব। আমি যদি বলি মা শব্দটা তোমার কাছে এই মুহূর্তে, বা না অনেক কিছু আমরা জানি, অনেক ব্যক্তিগত জীবন, টানাপোড়েন সব কিছুর মধ্যেই তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, মা শব্দটা এখন তোমার কাছে কি ব্যাখ্যা দেবে? দায়িত্ব, ভালোবাসা, রেসপেক্টের আগে মা শব্দটা মানে দায়িত্ব। কারণ আমার মনে হয় যে প্রকৃত মা যেরকমভাবে দায়িত্ব নিতে পারে আর যেই শক্তিটা তাদের মধ্যে থাকে দায়িত্ব নেওয়ার, সেটা হয়তো কারোর মধ্যেই থাকে না। আর দায়িত্ব নেওয়াটা কিন্তু একজন খুব বড় মানুষের পরিচয়। তাই তুমি যদি দায়িত্ব নিতে পারো তাহলে হয়তো তুমি কোথাও না কোথাও গিয়ে একজন সাকসেসফুল মাদার। তো আমি এখনো অবধি মাদারহুডের জার্নিটা আমি ঢুকিও নি, আমি বেবি স্টেপস নিচ্ছি। বাট যেটা আমার ইচ্ছা হচ্ছে যে ভীষণ রেসপন্সিবল হওয়া, মানে যদি আমার বেবি কাউকে থাপ্পড়ও মারে সেটা রেসপন্সিবিলিটি আমার, যদি কোনোদিন কোনো ভালো অ্যাচিভ করে সেই রেসপন্সিবিলিটিও আমার। তাই বাবারা ডেফিনেটলি বাবারা হিউজ একটা পার্ট প্লে করে সব কিছু, তাদের শেপ করা, তাদের মোল্ড করা। না, এটা বলতে হয় না, তাদের সে বলতে হয় বলে একদমই বলছি না। আমি সত্যি মানি যে যেটা আমি পাইনি, তো আমি সেটা ডেফিনেটলি চাইবো যে আমার বেবি যেন সেটা পাক। কিন্তু তাছাড়া যদি তুমি দেখো যে একটা বাচ্চা পড়াশোনায় খারাপ, কেউ কিন্তু বলে না যে ওর বাবা বাজে, প্রথমে বলবে যে ওর মা ওকে ঠিক করে দেখেনি। তাই দায়িত্ব, যেটার জন্য শব্দটা বললাম, যে সব প্রথমে একটা মার দিকে আঙুল তোলা হয় যে ওর মা ওকে সময় দেয় না, ওর মা শিক্ষা ভালো না। তাই মা মানে দায়িত্বই। হ্যাঁ, আর একটু দিবঙ্গদাকে জিজ্ঞেস করি, ও যেটা বললো যে বাবা ছোটবেলা থেকে সেভাবে ও বাবার মায়ের কাছে বড় হবে এবং কিছুটা সময়ের পর মায়ের থেকেও একটা বিরাট দূরত্ব, সে দূরত্ব এখনো চলছে। দীপঙ্করদা, সেক্ষেত্রে তোমাকে বোধহয় আরো অনেকটা ওর প্রতি দায়িত্ব এবং ওর যে পরিবার সবটা ঘিরেই তো তুমি, অনেকটা ভাবতেও হয় যে খারাপ ভালো লাগা, ওর অভিমান সবটা আগলে রাখতে হয়। ভাবতে হয় না, বোঝে কি ভাবতে হয়। দেখো মানে একসাথে মানে সত্যি তো ভাবতে হয় না, এবার আলাদা করে ভাবি না। তো আমি চেষ্টা করি সবসময় যে যেইটা নেই, যেটার অভাব আছে সেটা পূরণ করে দাও, ব্যাস। এর বাইরে আর কিচ্ছু না, সিম্পল ব্যাপার, এত কমপ্লিকেটেড কিচ্ছু না। হ্যাঁ, তোমার যেটা নেই সেটা পূরণ করে দেওয়ার করে। না না, সত্যি না, মিথ্যে কথা বলবো না। আজকে প্রায় আমরা 3 বছর একসাথে, আমার কোনোদিনই মনে হয়নি যে আমি কিছু পাচ্ছি না বা আমার কিছু হচ্ছে না, বা আমার হয়তো এইটুকু হলে ভালো হতো বা ওটা হলে ভালো হতো। আই এম ভেরি মাচ কমপ্লিট আর আই এম ভেরি স্যাটিসফাইড উইথ মাই লাইফ অ্যান্ড ভেরি হ্যাপি। তুমি থাকা উচিত, তুমি থেকো বলা যায়। তখন আমি সোজাসুজি জিজ্ঞাসা করছি, মাকে মনে পড়ে এই সময়টা তুমি নিজে মা হতে চলেছো? দেখো, আমার কাউকে মনে পড়ে না যারা যারা আমাদের স্ট্রাগলে কোনোদিন আসেনি, কাউকে মনে পড়ে না। কোনো বন্ধুদেরও মনে পড়ে না যে আমার খারাপ সময় ছিল না, কোনো ফ্যামিলি মেম্বারকেও মনে পড়ে না যে আমার খারাপ সময় ছিল না। তাই ভালো সময়টা আমার মনে হয় না তারা কোনোভাবে ডিজার্ভ করে। হ্যাঁ, এরকম না যে তারা কোনোদিন আসতে চেয়েছে আমি আসতে দিইনি, তারা কোনোদিন আসতেই চায়নি। তাই আলাদা করে আমার খারাপ লেগে লাভ নেই, কারণ তাদের মধ্যে সেই ইচ্ছাটাই নেই যে আসবে বা কিছু হেল্প করবে আমাকে বা কোনো রকম ভাবে সাহায্য করবে। তাই খারাপ কেন, মানে মোমেন্টটাকে এনজয় করবে সেটা, হ্যাঁ, আর খারাপ পাশে সাহায্য সবসময় করতে হবে। আর খারাপ লাগার জায়গা তখনই হয় যখন তুমি কারোর থেকে কোনো এক্সপেকটেশন রাখো। আমার কারোর থেকে কোনো এক্সপেকটেশনস নেই, আমি শুধু ওর থেকেই সবসময় এক্সপেক্ট করে গেছি, ওর থেকে এক্সপেক্ট করব। আর যে আসছে সে যদি বড় হয় হয়তো তার থেকে একটু এক্সপেক্ট করতে পারি যে একটু আমার খোঁজ নেবে বা আমি ভালো আছি কিনা খারাপ আছি একটু জানবে, এইটুকু এক্সপেকটেশন। মানে আমি তার থেকে এটা এক্সপেক্ট করবো না যে সে বড় হয়ে আমাকে দেখবে কি দেখবে না, কারণ
সে আমার ইনভেস্টমেন্ট না। আমি শুধু এইটুকু এক্সপেক্ট করতে পারি যে আমি ভালো আছি না খারাপ আছি, হয়তো সেটুকু খোঁজ না। এই যে দীপঙ্করদা, এই খবরটা যখন আমরা প্রথম সবাই অনেক শুভেচ্ছা বার্তা নিশ্চয়ই জানিয়েছি, এবং বিয়ের খবরটা কিছুদিনের মাঝে মাঝে আমরা একটা করে ওদের থেকে ব্রেকিং পাই, হঠাৎ করে একটা খবর ওরা জানায়। তো যাই হোক, তো এই যে এই সময়টা অনেকে তো ভালো মন্তব্য তো নিশ্চয়ই আছে, আবার কিছু জন যেটা নেগেটিভ, তো সেইগুলোকেও সামলাও। আমাকে বলতে হয় না আজকাল, আবার ফেসবুকটা দেখলে তুমি দেখতে পাবে যারা যারা ওই কমেন্ট গুলো করে তাদের নিজেদের কাছে আমার ফ্রেন্ডসরাই রিপ্লাই দিয়ে দেয়। তারা রিপ্লাই করছে। আর মানে সত্যি কথা বলতে এগুলো মানে পড়িও না, দু একটা দেখি যে অনেক কিছু লিখেছে, মানে আমি জানি না, মানে প্রচুর সময় হয়তো অনেকটা বড় কিছু লিখেছে, মানে ওনার জীবনের অভিজ্ঞতা দিয়ে উনি সবকিছু লিখেছে, হয়তো সেইটা একটু পড়ি যে নতুন কিছু জানা যায় কিনা। এমনি যে কি বলেছে সেটা জানার জন্য পড়ি না, আর সত্যি ইগনোর করি, কারণ নেগেটিভ এখন না বেশি মানুষের মধ্যে নেগেটিভিটি। আর একটা নতুন ট্রেন্ড হয়েছে যে আমি বলছি এটা অন ক্যামেরা, যে বিয়ের পরে এত তাড়াতাড়ি বাচ্চার খবর চলে আসলো। আমি জানি না কার তাড়াতাড়ি খবর এসছে কার তাড়াতাড়ি আসেনি, কিন্তু আমি বলতে চাই আমার 2023-এ বিয়ে হয়েছে ফার্স্টলি। তো 1 বছর আমরা ম্যারিড ছিলাম, খবরটা মানুষ জানতো না, কিন্তু আমরা 2023-এ আমরা ডিসেম্বরে রেজিস্ট্রি করে বিয়ে করেছি। তাই এটা ক্লিয়ার করে দিলাম ওয়ান্স এন্ড ফর অল। রেজিস্ট্রি পেপারটা দেখাতে পাচ্ছি না, কিন্তু রেজিস্ট্রি করে বিয়েটা করেছি, আপনারা প্লিজ বিশ্বাস করুন। আর আপনারা যেটা ভাবছেন যে হয়তো বেবি নিউজের জন্য আমি আগে খবরটা দিয়ে দিয়েছি, এই দিয়ে দিয়েছি, সে দিয়ে দিয়েছি, দ্যাট ইজ অ্যাবসলিউটলি আপ টু দেম। আর শুধু এটা আমাকে নিয়ে না, আমি অনেকজনকে নিয়ে দেখি এটা একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে। যারা ইন্টেনশনালি করে সেটা তাদের ইচ্ছা, তারা 1000বার করতে পারে। আমি বলবো যে এটা খুব ভালো যদি এরকম কারোর সাথে ঘটেও থাকে যে সে কনসিভ করেছে, সে জানতে পেরেছে এবং তারপর সে বিয়ে করে নিয়েছে, তো এটা এক্স্যাক্টলি খারাপের কি আছে, কোনোটাই তো এগুলো করলো না সে। তারা যদি সেটা ইন্টেনশনালি করে থাকে খুব ভালো করেছে, আর কেউ যদি আনইনটেনশনালি সত্যি সত্যি এরকম হয়ে থাকে যে বিয়ের 1 বছর পর বাচ্চা হচ্ছে, তারাও বেশ করেছে। তাই সেটা নিয়ে কারোর কিচ্ছু বলার নেই, মানে ওয়ান্স এন্ড ফর অল আমি বলে দিলাম। তো এই যে কি কি খেতে ভালো লাগে অহনার, এখন কি নিজের পছন্দের খাবারগুলো খাওয়া হচ্ছে? পছন্দের খাবার সবসময় আমি খাই, যেটা আমার ইচ্ছা আমি খেয়ে নিই। আমি যখন ডায়েট করি তখন একটু কষ্ট হয়, এখন কোনো কষ্ট হচ্ছে না, এটুকু বলতে পারি। এখন যেটা ইচ্ছা সেটা খাচ্ছি, তবে চেষ্টা করছি যতটা একটু লিমিটে খাওয়া যায়, পারছি না কন্ট্রোল করতে। না বিশাল কিছু মানে মিথ্যা তো বলে, আপনি প্রচুর কিছু খাচ্ছে না। হ্যাঁ, যেটা হচ্ছে যে কেক, পেস্ট্রি, চকলেট এগুলোর উপর ক্রেভিংটা একটু বেড়েছে, বেশি খেয়ে ফেলছি। এটা একটু কন্ট্রোল করতে হবে, এখন না পরে করব। না এখন খা। তো এই যে যখন একটা অফ সময় ধরো তুমি বাড়িতে আছো, এবং কি করা হয়? ঘুরতে যাও আশেপাশে নাকি বাড়িতেই নিজেদের মতো সময়? আমরা ঘুরতে যাই, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, যেখানে ইচ্ছে একটু ঘুরে আসি। 10 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 15 মিনিট হোক, একটু ঘুরে আসি আমরা, টুকটাক করে একটু হাওয়া খেয়ে আসি। এই যে না আমরা বেরোই, মাঝে মাঝে বেরিয়ে পড়ি, মানে ছুটির দিনে বাড়িতে তাও এখন থাকতে হয়, কারণ এখন মানে গাড়িতে যাওয়া যাতায়াত একটু চাপের হয়ে যায়, এবার অনেকক্ষণ দাঁড়ানো বা কোথাও ইয়ে করা, ঘোরাঘুরি, সেই কারণে। কিন্তু এমনি আমরা ঘুরি, এখন তো আমাদের বাবাও সঙ্গে যায়, যেখানে যায় সুন্দর যায়, মাঝে মাঝে পুচকে দুটোর মধ্যে একটাকে নিয়ে যাই, একটাকে রাখি, দুটোকে একসাথে নিয়ে গেলে আমরা টিকতে পারবো না। দুটোকে একসাথে নিয়ে গেলে সমস্যা হচ্ছে যে আমরা ওদের ধরে আছি না, ওরা আমাদের ধরে আছে দেখতে পারবে। হ্যাঁ, তাই ওদেরকে একসাথে নিয়ে যাওয়াটা চাপ, কিন্তু ওদের সাথেই আমার সারাদিন কেটে যায়, মানে আলাদা করে আমাকে আর কিছু এফর্ট দিতে হয় না, আর আমি বোর তো হইই না। আগে হয়তো যখন একটা ছিল তখন একটু বোর হতাম, এখন দুটো আছে বলে ওদেরকে সারাদিন দেখতে দেখতে আমার সময় কেটে যায়, যে ওদের কি কাণ্ডকলাপ চলছে, তাই বোর হওয়ার প্রশ্নই ওঠে না। আচ্ছা, এই নাম ঠিক করা হচ্ছে কি নিজেদের মধ্যে? একটা ঠিক করা হয়েছে, মিথ্যে কথা বলবো না, ঠিক করা হয়েছে, বাট দ্যাটস নট টু বি ডিসক্লোজড নাও। মেয়ে হলে একটা নাম ঠিক করা হয়েছে, ছেলে হলে এখনো ঠিক করা হয়নি। এটা কি আমরা ইগনোর করছি কোনোভাবে ছেলেদের? না ছেলেদের নাম না সত্যি একটু কমপ্লিকেট, মানে এবার এখন একটা ইউনিক ট্রেন্ড চলছে না, মানে একটা এমন নাম রাখবো সবাই চমকে যাবে, পালাবে ছুটে। হ্যাঁ, মানে বলে বাবা কি নাম, 10 বার জিজ্ঞেস কি নামটা, কি বললে?
না আমি সিম্পলি কিছু ভাবলে আর ও সেটাই সিম্পলি কিছু ভাববে, বাট একটু সুন্দর, যেটা শুনতে ভালো লাগবে সেরকম কিছু। এটা কার চয়েস আছে, অহনার নাকি দীপঙ্কর দার? ওরকম দুজন কিছু না। একসাথে? যার নামটা ও একটা বলছে, আমি একটা বলছি, যেটা ভালো মানে মনে হচ্ছে ঠিকঠাক, যেটা হয়তো হসপিটাল রুমেই তখন মাথায় আসবে সেটাই বলে দেবো। হ্যাঁ এরকম না ওরকম মানে আলাদা করে কিছু না, মানে দেখছি অনেক সময় রাস্তায় যাচ্ছি, দেখছি কোথাও হোর্ডিং এ হয়তো কোনো একটা সুন্দর নাম বা কিছু একটা লেখা রয়েছে, ওটা নিয়ে ডিসকাস করছি, এইটাই হচ্ছে। আচ্ছা, তো একটু বলো যে নিজেদের ছোটবেলাগুলো এবং মায়ের সাথে সময় কাটানো মুহূর্তগুলো, যেগুলো কোনো সময় নিজেদের মনে হচ্ছে যে এখন এক বড় হয়েছে যে আমি ছোটবেলায় এটা করতে পারিনি, আমার ছোটবেলাটা এরম কেটেছে, কিন্তু বেবি এলে তারকে এভাবে রাখবো, সেটা নিয়ে কি ডিসকাস হচ্ছে নিজেদের মধ্যে? দেখো আমি কিছু কিছু জিনিস শিখেছি ডেফিনেটলি, যে প্রথম হচ্ছে যে একটা বাচ্চাকে কি বলা উচিত, আর এটাও শিখেছি একটা বাচ্চাকে কি বলা উচিত না, দুটোই আমি শিখেছি। তাই হয়তো কিছু কিছু জিনিস আমি কাজে লাগাতে পারবো, কিছু কিছু জিনিস পারবো না। আমি নিজেও জানি না যে আমি এইটার ব্যাপারে মানে মাতৃত্বের ব্যাপারে জ্ঞান দিতে আমি কতটা সক্ষম, বা আমি কতটা মানে এলিজিবল মাদারহুড নিয়ে কথা বলার জন্য। কিন্তু আমি এটুকু বলতে পারি যে আমরা দুজনেই আমাদের বেস্টটা দেবো, সবাই যেটা করতে চায় নিজেদের বেবিকে নিয়ে বেস্টটা দিতে চায়, আমরা যেন মানে কোনোদিনও ফেইল্ড প্যারেন্টস হিসেবে না আমাদের দেখা হয়, আমরা সেটাই চেষ্টা করব, সবাই সেটা চেষ্টা করে। আর একটা বাড়িতে ভালো অ্যাটমসফিয়ার, যেটা সব থেকে জরুরি আমার মনে হয়, যে কোনো চাইল্ডহুড বা যে কোনো বাচ্চার জন্য বাড়ির পরিবেশটা সব থেকে ইম্পর্টেন্ট। যদি সেটা দিতে পারি কোনো সময়, তাহলে হয়তো ভাববো যে আমি 5% হলেও সাকসেসফুল হয়েছি। তুমি কি বলবে? সেম আমরা এটাই নিয়ে আলোচনা করি যে বাড়ির পরিবেশটা খুব ইম্পর্টেন্ট। মনে করো যে মানে আমি আমার ছোটবেলার দিকের কথা বলি, ছোটবেলায় মনে করো আমি সত্যি মানে আমি ভীষণ অভাবের মধ্যে মানুষ হয়েছি, মানে কিন্তু ওই দিনের পরে না রাত্রিবেলা খেতে বসে আমরা একসাথে বসতাম, মানে হাসি ঠাট্টা আর কি, মানে বাড়ির পরিবেশটাই অন্যরকম। কোনো সময় মনে হয়নি কোনো কিছু মিস করিনি, বরঞ্চ এখন গিয়ে যখন মনে করো কিছু একটু করতে পেরেছি, মনে করো একটা বাড়ি করতে পেরেছি বা নিজেদের গাড়ি আছে, তো সেই দিনগুলো না খুব তখন মনে পড়ে যে কিন্তু তখনও কিন্তু আমরা আনন্দেই ছিলাম। আমি বলছি সেইটাই ও যেটা বললো যে পরিবেশটা খুব ইম্পর্টেন্ট বাড়ির। তোমার বাচ্চা পরে গিয়ে কি হবে কি না হবে, ও কোনটা অ্যাকসেপ্ট করবে, সেটা কিন্তু একটা সময়ের পর দেখবে ওটা বাবা মার কন্ট্রোলে থাকে না। মনে করো যখন বাচ্চা 16 বছর 15 বছর একটু বড় হয়ে যায়, সে হয়তো দেখা গেল তার মানে ভালো জিনিসটা অনেকে ক্যাচ করে, অনেকে খারাপ জিনিসটা ক্যাচ, সেটা তো সবটা কন্ট্রোলে থাকে না। তো মেন যেটা শুরু হয় সেটা হচ্ছে বাড়ি থেকে। একটা বাচ্চা বাড়ির পরিবেশ, তাদের পরস্পরের প্রতি রেসপেক্ট, মা বাবা দাদু দিদা, একে অপরের প্রতি টান, এগুলো কিন্তু অনেক কিছু শেখায় একটা বাচ্চাকে। তো ও যেটা বললো একদম ঠিক, বাড়ির পরিবেশটা সবসময় মানে এটাই আলোচনা করে, এইটাকে ঠিক রাখতে হবে যেভাবে হোক। ও ঠিক বলেওছে এটা যে মানে মনে করো যে আমি ওকে বকলাম, তুমি কিন্তু আমাকে বলবে না ওর সামনে যে ওকে বকছো কেন, না বুদ্ধি কিন্তু সেম সাইড, মানে মা মানে ওর যদি এটা বুঝতে পারে যে মাকে এটা বলছি, মা না বললে বাবা এটাতে হ্যাঁ বলে দেবে, তাহলে আমি বাবাকে গিয়ে বলবো। দ্যাট ইজ ভেরি আনহেলদি আমার মনে হয়। আমরা তো আগে টিম, তারপরে তো এসছে, আমাদের পাল্লা ভারী হওয়া উচিত, তাহলেই ও বুঝবে যে না আমরা টিম, মানে মা যেটাতে হ্যাঁ বলবে বাবা সেটাতে হ্যাঁ বলবে, মা না মানে বাবাও না, আলাদা করে। এবার দাদুর ব্যাপারটা আমি বলতে পারছি না, কারণ নাতি দাদুদের জন্য একটা আবদারের জায়গা, দাদু দিদাদের জন্য, তো ওটা আমি একদমই সেখানে আমি ইন্টারফেয়ার করতে পারি না। বাট পেরেন্টস শুড বি অন দ্য সেম টিম, এটা আমার মনে হয়। অনেক কিরকম চায়, একদম মা হিসেবে বন্ধুর মতো মা হবে নাকি একটু শাসনও করবে? ও বাবা, আমি না এটা জানি না, আমি ও আমাকে বন্ধুর মতন, হ্যাঁ না ও আমাকে শাসন করবে কিনা আমি সেটা নিয়ে ভয় পাচ্ছি। কারণ আমি যেরকম ভাবে আমি বাড়িতে থাকি আর কি, যে একটু এটা করে দাও, একটু ওটা করে দাও, একটু আঙ্কেলকে বললাম একটু এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, বা আমাদের যে হাউস হেল্প আছে তাকে বললাম একটু এটা বানিয়ে দাও, একটু ওটা বানিয়ে দাও, এটা খাই সেটা খাই, ও বলবে মায়ের এত ট্যান্ট্রামস, আমি ট্যান্ট্রাম কি দেখাও, আমি বড় ওনাকে সামলাই। আমার যেটা প্রথম থেকে হয়ে এসছে আর কি। তো আবার মনে হয় যে বন্ধুটাই আমার কাছে সেফেস্ট অপশন,
শাসন করলেও সেই শাসনটা হয়তো আমার তো বন্ধু হয়ে থেকে শাসন ভারী- করেন, আমরা কোনো বন্ধু ভুল করলে হ্যাঁ, বলি না যে এটা হ্যাঁ। করিস না ভাই, ঠিক বন্ধু হচ্ছে না। হয়ে যতটা করা যায় আমরা সেটাই চেষ্টা করব। সবাই সবার বাচ্চাকে বেস্ট বানাতে চায়, বাট আগে থেকে কিছু প্রেডিক্ট করে লাভ নেই। এটা আমি বড় বড় কথা বলবোই না এই জায়গায়। আমি জানি না আমার প্রোডাক্ট কিরকম হবে আগে থেকে, যখন সে বেরোয়ও নি এখনো অব্দি। অনেক কিছুদিন আগে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে তোর মায়ের করা কিছু মন্তব্য সেটা খুব খারাপভাবে ভাইরাল হয়েছে এবং অনেকে নানানভাবে কম্পেয়ার করছে। তো সেই নিউজগুলো যখন রাগ হতো, খারাপ লাগতো নাকি একদম কিছুই না, মানে আর অনুভূতি কাজ করে না, এরকম একটা মুহূর্ত তৈরি হয়েছে? না, আমার দিদা যখন মারা গেছিল তখন কিছু মাসই হয়েছে, 2-3 মাস হয়েছে উনি মারা গেছে। তো আমার দিদা নিউজটা আমার জানতো, তো সেটা একটা ভীষণ খারাপ লাগার জায়গা ছিল যে দিদিদের সাথে আমাকে একবার শেষবারের মতো দেখা করতে দেয়নি। আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু দেখা করতে পারিনি। তো ওই একটা জায়গা আমার প্রচণ্ড খারাপ লেগেছিল, আমি সেটা ফেসবুকে পোস্টও করেছিলাম। কিন্তু তারপর না আমার মনে হয়েছে যে যারা আমাদের, যেটা বললাম প্রথমে, যে যারা আমাদের স্ট্রাগল পিরিয়ডে আসেনি বা যেই সময় যাদেরকে সব থেকে বেশি দরকার ছিল সেই সময় যারা আসেনি, বন্ধু বান্ধব হোক, রিলেটিভ হোক, মা বাবা হোক, যেই হোক, তাদেরকে আর দরকার নেই। সত্যি কথা বলতে আমাদের প্রথম দিন থেকে আমরা না কারোর থেকে কোনো টাকা চেয়েছি, না বলেছি প্রপার্টিটা আমার নামে লিখে দাও। অনেকজন ভাবে যে আমি হয়তো টাকা পয়সা নিয়ে বেরিয়ে এসেছি বাড়ির থেকে, অনেক কিছু চুরি করে বেরিয়ে এসেছি, বাট আমি শুধু আমার শিক্ষাটা নিয়েই বেরিয়েছিলাম, আর কিচ্ছু নিয়ে বেরোইনি। তাই হয়তো এক একটা সময় মনে হতো যে না, ভালোবাসাটা মিস করছি, বা যেরকমভাবে দিদিদ বা দাদান বা যেই কিছু হয়তো শাসন করতো সেই শাসনটা মিস করছি। কিন্তু অনেক দিন, অনেক মাস, অনেক বছর হয়ে গেছে, এখন আর সত্যি কিছু ফিল হয় না গো। মনে হয় যে যারা আমাদের দুঃসময়ে আসেনি তাদেরকে কোনো দিন যদি আমাদের কোনো ভালো সময় আসে বা কোনো দিন কোনো ভালো খবর আসে, আমরা কোনো দিন কাউকে বলিনি যে তুমি এসো না, কিন্তু যদি আসেও তারা, হয়তো সেইভাবে ফিলিংটা আর থাকবে না। তুই যেটা বললি যে দিদা জানতো এই ভালো খবরটা, সেক্ষেত্রে নিশ্চয়ই মায়ের কানেও গেছে এবং উনি জানেনও বিষয়টা। এখন তো সবার কানেই গেছে, আলাদা করে এখন কাউকে কিছু বলার দরকার পড়ে না। না, ব্যাপারটা কি জানো তো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার মানে আমি মাঝখানে বলছি কথাটা, সেটা হচ্ছে আমার মনে হয় কথাটা যেটা হচ্ছে যে উনিও তো ওনার জীবনে অনেক কিছু, যেহেতু তুমি ডিরেক্ট বললে কথাটা যে ওর মা হিসেবে, সেই আমি ওই জন্য বলছি, উনিও তো ওনার জীবনে অনেক কিছু দেখেছে। আমার মনে হয় যে উনি সব থেকে ভালো জানে যে ভালো থাকতে গেলে কতটা লড়াই করতে হয়। তাহলে যখন একটা বাচ্চা মেয়ে, সে যখন একটা ঘটনার 2 বছর পরে গিয়ে বলছে ভালো আছি, তাহলে আমার মনে হয় সে সব থেকে রিয়েলাইজ করবে তার মানে সে কতটা লড়াই করছে, আমার এটা মনে হয়। তো সুতরাং নিজের লড়াইটাকে বাহবা দেব আর পরের লড়াইটা নোংরামি, এটা কিন্তু তাহলে তো অন্যরকম হয়ে গেল। আমি বলছি ভালো থাকতে গেলে কতটা লড়াই করতে, ইনফ্যাক্ট আমরা প্রত্যেকে জানি বর্তমান সময় ভালো থাকতে গেলে যে কত লড়াই করতে হয়। তাহলে আমার মনে হয় সেখান থেকে আরও রেসপেক্ট বাড়া উচিত, যে সেই সময় একটা সময় মানুষের মনে হতে পারে ইনিশিয়ালি যে এটা ভুল হয়েছে, কিন্তু যখন আফটার 2 ইয়ার্স সে বলছে আমি ভালো আছি, তার মানে সে বোঝা উচিত, তার বোঝা উচিত ছিল যে সে কতটা লড়াই করেছে, তাহলে ভালো আছে সে। আর আমার প্রেগনেন্সির নিউজ যখন সবাই জানে, তারপরেও যদি কেউ কোনো নোংরা মন্তব্য করে, তাকে নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই, না মানে একদমই বলার নেই। বেবি আসার খবরটা জানাবি কখনো, মনে হয়? কি আলাদা করে আর কি বলবো, সবাই সব কিছু জানে। যখন মানে জাস্ট গার্ল আর বয় যেই আসুক না কেন, আচ্ছা বেবি মানে যখন আসবে পৃথিবীতে, তখনও সবাই সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই জানতে পারবে। আমার তো আলাদা করে আমার কোনো নাম্বার ব্লক করা নেই, বা আমি কোনোদিনও বলিনি যে আমার কাছে এসো না, বা এসে আমি ফিরিয়ে দিয়েছি বাড়ির থেকে। কিন্তু উনি সেটা করেছেন, উনি আমাকে আমার দিদাকে দেখতে দেননি শেষবারের মতো। তাই এখানে হয়তো আমার একটু হলেও বলার জায়গা আছে, একটু হলেও ওই একটাই আক্ষেপ রয়ে গেছে যে আমি দিদিকে শেষবারের মতো দেখতে পারিনি, দেখতে পারিনি থেকে বড় কথা দেখতে দেয়নি। সেটা হয়তো কিছু কিছু মানুষের জন্য ঠিক হয়েছে, আর
কিছু কিছু মানুষ বলবে যে না এটা ভুল হয়েছে, কিন্তু আমার মনে হয় যে ওটা আমাকে ভীষণভাবে একটা হার্ট করেছে ওই ইনসিডেন্টটা, তাই আমি ওটা নিয়ে কিছু বলতেই চাই না। একটু দীপঙ্করদাকে জিজ্ঞেস করি, দীপঙ্করদা পরিস্থিতি মানুষকে অনেকটা ম্যাচিওর করে তোলে, একটা তো বয়স রয়েছে, কিন্তু বয়সের সাথে সাথে আমরা প্রত্যেকে অভিজ্ঞতা সঞ্চয় করি। ও যখন প্রথম এই সম্পর্কটাতে আসে এবং সবটা ছেড়ে আসে, সেই সময় অহনা এবং এখন অহনা কতটা পরিবর্তন দেখলে ওর অভিজ্ঞতা দিয়ে এবং ওর ম্যাচুরিটি? আমি চাই না কোনো পরিবর্তন হোক, কারণ আমি সেই সময় মানে যেটা দেখেছি আমি চাই সারা জীবনে আমি ওইটাই দেখতে। হঠাৎ একটা মানুষ গম্ভীর হয়ে গেল, প্রচণ্ড ভারী ভারী ডিসিশন নিল জীবনে, আমি চাই না। যে ঠিক ভুল মিলিয়ে জীবন, সবসময় তুমি যেটা করবে, আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষ ঠিক হওয়ার, হিসেব সবসময় মেলে না, সুতরাং ওসব ভেবে একদম লাভ নেই। তোমার কোনো সময় দেখবে তুমি একটা কিছু ভুল ভেবেছো, সেটাই ঠিক হয়ে গেছে, আবার কোনো জায়গাটা প্রচন্ড চিন্তা ভাবনা করে একটা কাজ করলে পুরো গন্ডগোল হয়ে গেল। তো সুতরাং তুমি কি করবে? ছেড়ে দাও, জাস্ট গো উইথ দ্য ফ্লো। তুমিও ভালো ক্যাশ, থাকবে, একদম ক্যাশ। আমিও ভালো থাকবো। জীবন নিয়ে অত ঘাটা নাড়াচাড়া করে লাভ নেই। শুধু এই মুহূর্তে ভালো থাকতে গেলে যেগুলো প্রয়োজন শুধু মেনটেন করে যাও, বাকি তোমার সাথে কালকে কি হবে ভেবো না। যেটাই হোক সেটা তোমাকে লড়াই করতে হবে, শুধু এইটুক ভাবো, আর কিচ্ছু না। আচ্ছা, প্রেমিকা অহনা নাকি বউ অহনা? আলাদা করে কিচ্ছু না, মানে অহনাই অহনা, সবটাই অহনাময়, তাই তো? ওরকম আলাদা করে কোনো না বউ প্রেমিকা ওরকম কিচ্ছু না, অহনাই অহনা। ও ভীষণ একজন রেসপন্সিবল পার্সন, ও রেসপন্সিবিলিটি নিতে ভালোবাসে, আমিও নিতে ভালোবাসি, চলছে। আচ্ছা, এই যে এখন যে ওর সময় মা হতে চলেছে, তো ওনাকে একটু শান্ত হয়ে গেছে, একটু কম্পোজ হয়ে গেছে, নাকি একদম আগের মতোই ছটপটে হাসি খুশি? ওকে আমরা সবসময় একটা হাসি খুশি দেখে থাকি, যে খুব ছটপটে ও এখনো ছটপটেই আছে, কিচ্ছু শান্ত কিচ্ছু চেঞ্জ, কিছু আমাকে বলিস দিদি আস্তে আস্তে হাঁট, আস্তে আস্তে না, আস্তে আস্তে না, ও কিচ্ছু চেঞ্জ হয়নি, একই রকম। হ্যাঁ, আমি সবসময় বলতে থাকি যে ওরকম করিস না, ও একটু মানে ওই হয় না, মানে কোথায় পা ফেলছি, কোথায় কি করছি, এইটা ভয় লাগে। আরে ঢ্যাপোস, প্রথম থেকে একটু ঢ্যাপোস না, তবে হ্যাঁ ওই একটু এটা এখন একটু দেখি যে একটু ভাবনা চিন্তা করে, একটু মানে তাড়াহুড়ো করে না, বা বললে শোনে। কারণ এখন আমাকে রিমাইন্ডার দেয় পেট আছি না, ওরকম ভাবে না, আমার লাগে আমি যদি তাড়াহুড়ো করি, আমাকে পেট রিমাইন্ডার দেয়, আরে রুকো, ঠের যাও হাম ভি হ্যায়, রুকো আস্তে আস্তে, আমিও আছি, দাঁড়াও আমি বেরিয়ে যাই, তারপরে তুমি যত ইচ্ছা লাফিয়ে। একটা বাচ্চা রয়েছে, আরো একটা আসছে। দুটো রয়েছে? হ্যাঁ, দুটো তো রয়েছে। আমাদের এখন যেটা হয়েছে, বাড়িতে আমরা একে অপরের কাছে সবাই বাচ্চা। সত্যি মনে করো, আমাকে ওকে সামলাতে হচ্ছে, দুটো কুকুরকে আমাকে সামলাতে না, বাবা থাকে, ও না, থাকে, তাও চটকানির দায়িত্বটা ওর, ডিপার্টমেন্টটা ওর, মাসাজের ডিপার্টমেন্টটা ওর, ওদেরকে প্রত্যেকদিন মাসাজ করায় ও, গায়ে হাত পা ভালো, বাবাকে সামলাতে হচ্ছে, আমাকে একটু করে দাও, তুমি সবসময় ওদেরকে ওরকম ভাবে করো, আমার ঘাড় হাত পা বেঁধে বলছে দাঁড়া আগে ওদেরকে করে তারপরে তুমি করে। এবার মনে করো যখন আমি কাজে থাকছি, তখন পুরো ওর দায়িত্ব পুরো বাবার উপর থাকে, এবার বাবার পুরো দায়িত্ব ওর উপর থাকে, মানে সে অদ্ভুত ব্যাপার, ঘরে একটা কিছু হচ্ছে, মানে খুব ভালো সময়, মানে এই সময়টা খুব ভালো করে থাকো এবং এনজয় করো, সব সময় থাকো ভালো, একদম থাকতেই হবে। এটা দেবাঙ্গা তো ভীষণ পজিটিভ না, মানে তোমাকে ওটা আমার তাই সেই ভাইবসটা পাস অন হয়। আর আমি বলবো যে কোথাও গিয়ে আমি ভীষণ লাকি, কারণ কখনো এরকম ভাবে তো মানুষ হাজারটা চিন্তা ভাবনা ঠিকুজি কুষ্টি মিলিয়েও মানুষ ঠিক ডিসিশন নিতে পারে না আজকাল, কিন্তু আমি আমার ডিসিশন ডেস্টিনির ওপরে নিয়েছি। আর আমার মনে হয় যে আমাকে ভগবান একটু হলেও নিজের ফেভারিট করে রেখেছে, যেটার জন্য হি ইজ উইথ মি, অ্যান্ড হয়তো সেই ভালো ভাইবসটাই পাস অন হবে যে আসছে তার উপর। মানবিবান ঝগড়া একটু কমে গেছে নাকি একদমই হতো না? আগেও হতো না, এখন আমাদের মধ্যে না সত্যি মানে সেরকম ভাবে হয় না, মানে রেগে গেলে কি করে, রাগে কি নাকি কাঁদে? আমি কেঁদে দিই, আমি ওরকম পারি না, মানে ঝগড়া করে বসে থাকবো দুদিন, খাবো না দাবো না, ওসব আমি পারি না। আমার আবার ঝগড়া যদি টক করে না হয়, কেঁদে ফেললে আমি ক্ষমা করি। আর কিছু অপশন নেই, কেঁদে দিয়েছে আর কি, ঝগড়া করবো মানে উল্টো দিকে স্ট্রং থাকবে তবেই তো ঝগড়া করে মজা, কেঁদে দিলে তো ক্ষমা করি পারি না, ক্ষমা করে দেয় সবসময় ক্ষমা করে দিই, মাঝে ক্ষমা চেয়েও নি, কেঁদে ফেলেছো না, ঠিক আছে, সরি ভুলে গেছি, না সেফ সাইড, অত ঝগড়া করবো না। ঝগড়া আমার খুব রাগ হলে আমি কেঁদে দিই, আমি তখন আমি একটু
শুধু রাগও হতে হয় না আমাকে, ধরো আমি এমন কিছু একটা বললাম যেটা আমার মতো না, যেটা আমি সচরাচর বলি না ওকে, যদি ওরকম কিছু মুখ দিয়ে হয়তো বেরিয়ে যায়, তখন আমি আবার কেঁদে দিই নিজে। ও বুঝতে পারে না হয়তো যে কি হয়েছে বিষয়টা, কিন্তু আমি তখন আর কি নিজে নিজেই কেঁদে দিই। এগুলো হয়, তাই আমার সাথে ঝগড়া করে মজা নেই। বাইরের লোকের সাথে ঝগড়া করতে পারি, ওরে বাবা, সে আর বলতে। সে বার্গেনিং নিয়ে, বা 2 টাকা কম নেবে, 5 টাকা কম নেবে। ওকে কোনোদিন যদি দেখতে হয় কাউকে, কোনো হসপিটালে নিয়ে যেতে হবে, কারণ এখন হসপিটাল সেক্টরগুলোতে এমনি মানুষকে যেভাবে ঘোরাচ্ছে, আরো যদি সরকারি হয়, ওর সাথে ঝগড়া মাস্ট। আমি শুধু চুপ করে থাকি, ও এরকম হয়, সব জায়গায় হয়, ছাড়, ঠিক আছে, ঝগড়া হবেই। আর যে কোনো জায়গায়, যে কোনো পাবলিক প্লেসে যদি আমি কিছু উল্টোপাল্টা দেখি, ভীষণ ঝগড়া করি, ভীষণ, মানে আমার তখন প্রচন্ড মাথা একদম তুঙ্গে থাকে, বাড়িতে পারি না। দীপঙ্করদার বেলা কেঁদে দেয় ও। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আমি ওই মানে এইসব ক্ষেত্রে ভীষণ ইমোশনাল। হ্যাঁ, ওরকম পারি না। আমি তখন কেঁদে দিলে আমি ক্ষমা চেয়ে নি, বাড়িয়ে লাভ নেই বলো। আমি ক্ষমা চেয়ে নি, ক্ষমা করে দিন না, ক্ষমা চেয়ে নি। এরকমই থাকো, পরের বার নিশ্চয়ই আমরা 3 জনকে একসাথে পাবো। এখন 2 জন, তা 3 জনই বলা যায়, তাই তো? আর আরেকজন আছে, সবটাই শুনছে। দাঁড়াও, আমাকে আসতে দাও, তারপর আমি ইন্টারভিউটা দেবো। খুব ভালো থাকো, এবং একটা নতুন জার্নি, খুব ভালো কাটুক এই জার্নিটাও। তো কি বলবে তোমার দর্শকদের যারা ভালোবাসে, এবং অহনার মিশকার ফ্যান ফলোয়িং তো প্রচুর, এবং সাথে সাথে অহনারও, মিশকাকে তারা মিসও করছে কিন্তু। আমি জানি, আমি দেখি, আমি সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্টস পড়ি, অনেক ভালোবাসা এখনো পাই চরিত্রটার জন্য। আর এটা আমার কাছে কোনোদিনই অতীত বলে আমার মনে হবে না। যেখানেই যাই আমার মনে হয় মিশকার কিছু না কিছু একটা স্পার্কেল থাকবে। তো এটা আমার কাছে একটা ব্লেসিং, এই চরিত্রটা আমার কাছে একটা ব্লেসিং। আর মানুষকে এটাই বলবো যে সব কিছুরই একটা যেরকম শুরু থাকে, শেষ থাকে। হয়তো মিশকার ওটাই শেষ ছিল, বা আগামী দিনেও আবার মিশকা ফিরে আসতে পারে, আমরা কিছু জানি না। আমাকে তো একদিন ফ্লোরে একজন মানে ফ্যান মানে আসে, যেরকম অনেক সময় দেখা করতে আসে, আমাকে যে তুমি মিশকার বর না? আমি বলছি যে না, আমি অহনার বর। সূর্য আর মিশকার মধ্যে আমি আসতে চাই না। এটা ভালো। তো এইসব হয়ে, বাট আই এম শিওর যে অডিয়েন্স অনুরাগের ছোঁয়া এখনো দেখছে, ভালোবাসছে, আমাদের টিআরপি এখনো টান টান। তাই আমার সিরিয়াল নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আমি জাস্ট একটা ছোট্ট জিনিস ইন্টারভিউ শেষে অ্যাড করতে চাই, যে আমাকে একবার কোনো একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে তোমার কি মনে হয় যে তুমি মা হতে পেরে তুমি পূর্ণতা পেয়েছো জীবনে? এই একটা প্রশ্ন আমাকে করেছিল। তখন আমি বলেছিলাম যে আমার মনে হয় যে, যেটাও বললো, যে ব্যালেন্স যদি আমি করতে পারি আমার জীবনটাকে দুদিক, কারণ আমি একজন ওয়ার্কিং উইমেন, আমি ওয়ার্কহলিক, তো আমি যদি দুদিক ব্যালেন্স করতে পারি, তাহলে আমি ভাববো যে আমি পূর্ণতা পেয়েছি। কারণ আজকাল অনেক মহিলারই জীবনে হয়তো মা শব্দটা আসে না, তার মানে কি তারা কমপ্লিট নয়, নাকি তারা অসম্পূর্ণ? এইটা আমি একদমই মানি না। আমার মনে হয় ওয়ার্ক এবং ফ্যামিলি যারা ব্যালেন্স করতে পারে, তারাই আসল কমপ্লিট, এবং তাদেরই লাইফটা ফুল সার্কেলে আসে। আমি এটা বলেই শেষ করবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং আস টুডে।